৫৮তম বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে আগামীকাল। এই উপলক্ষে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে শেষ হবে ২ ফেব্রুয়ারি। ইজতেমার দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত শেষ হবে। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবে সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দিবেন সাদ অনুসারীরা। মাই টিভি বিশেষ সংবাদ। কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকার কারণে রাজধানীর হাতিরঝিলে অবাধে চলছে সব ধরনের যানবাহন। ফলে দিনকে দিন বেপরোয়া গাড়ি চালকদের জন্য এক অভয়ারণ্য সড়ক হিসেবে পরিচিত হয়ে উঠছে দৃষ্টিনন্দন হাতিরঝিল। দেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনায় হাতিরঝিল সড়কে এসব রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে হাতিরঝিলের প্রতি সবার আগ্রহ হারাবে বলেও মনে করছেন নগরবাসী। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। অবাধে বাস চলাচলের এই চিত্র দেখে সহজেই মনে হতে পারে এটি নগরীর বিধিনিষেধ না থাকা কোনো এক ব্যস্ততম সড়কের চিত্র, কিন্তু না, এটি রাজধানীর সংরক্ষিত সড়কের একটি হাতিঝিল সড়কের চিত্র, যেখানে কোনো প্রকার নিয়ম নীতি তোয়াক্কা না করে চলাচল করছে নগরীর অন্য সব রুটের বাস। কিন্তু কেন? চলুন জেনে আসা যাক কি বলছেন চালক ও যাত্রী সাধারণ। ওই মোচাকের রাস্তাটা মগবাজার দিয়ে বন্ধ, রাস্তাটা কাটার জন্য। আজকে তো প্রায় আমরা মাসখানি হয়ে গেল আমরা এখানে আসতেছি। এখন হাতিরঝিলের সংরক্ষিত এলাকাতে তো আসলে লোকাল গাড়িগুলো ঢোকা নিরাপদ না। নগরীর বিভিন্ন রুটের এইসব যানবাহন অনায়াসে ঢুকে পড়ার ফলে হাতিরঝিলের এই একমুখী সড়কটি কতটা নিরাপদ তা নিয়েও জনমনে রয়েছে নানা প্রশ্ন। কড়া গতিতে থাকার কারণে ব্রেক করতে পারে না, তার ফলে একটা দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। এগুলো ব্যাপকভাবে গাড়ি চালায়, নির্দিষ্ট গতিসীমা বাইরে চালায়। সমস্যা নিরসনে যথাযথ কর্তৃপক্ষের সম্মিলিত প্রয়াসে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মাসুদ আলম সিদ্দিক। গণপরিবহন এটা কিন্তু আলাদা অথরিটি আছে এবং হাতিরঝিলের এরিয়াটাও এটা আলাদা অথরিটি আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করণীয় কি সেটা আমরা দেখে তারপরে বলতে পারবো আর কি। বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র হাতিরঝিল হারাতে বসেছে তার অপরূপ সৌন্দর্যমণ্ডিত রূপ। আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা সেই হাতিরঝিলে প্রবেশ অধিকার সংরক্ষণ রাখা হলেও সেখানে এখন সব ধরনের যানবাহনের অবাধ বিচরণ। এ নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। হাতিরঝিলে 2 দিন আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা মানুষ মারা গিয়েছিল। তো এটাতে আসলে পর্যটনের একটা ব্যাপক ধস নামার পড়তে পারে। এবং আমি বোটেই যাতায়াত করি, বোটে যাতায়াত করতে আমার খুব ভালো লাগে। বাস চলাচলে বিধিনিষেধ থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই সড়কে অন্য রুটের বাস কেন চলছে? এই বিষয়ে তেজগাঁও জোনের ট্রাফিকের ডিসি মুঠোফোনে জানান হাতিরঝিলে রুট পারমিটবিহীন বাস চলাচলের কারণ। মগবাজার সাত রাস্তা হয়ে যে গাড়িগুলো চলাচল করতো মহাখালীর ওইদিকে, সেই গাড়িগুলো আসতে পারছে না, বা ওই আপনার রাস্তায় কাটা থাকার কারণে চলাচল করতে অসুবিধা হচ্ছে। সেই কারণে তারা হাতিরঝিল হয়ে এসে রেইনবো ক্রসিং এ ঢুকছে গাড়িগুলো। হ্যাঁ, বিকল্প রাস্তা হিসেবে এটা ব্যবহার করতে সাময়িক ভাবে। এটা ওই রাস্তা মনে হয় টিউরিং এর টাইম শেষ হলেই তাড়াতাড়ি খুলে দিবে সিটি কর্পোরেশন, তখন এদিক দিয়ে আবার চলাচল করবে। সংরক্ষিত এলাকা হাতিরঝিলে ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকা না থাকা এবং হাতিরঝিলে অন্য রুটের বাস প্রবেশের কারণ তুলে ধরেন এসি ট্রাফিক তেজগাঁও স্নেহাশিস কুমার দাস। হাতিরঝিলের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হচ্ছে আপনার রাজুক। তো আনসাররা বিভিন্ন মোড়ে মোড়ে ডিউটি করে হাতিরঝিলে, আপনি হয়তো সেটা দেখে থাকবেন। আর যেহেতু গাড়ির উপস্থিতি হাতিরঝিলে নর্মালি অন্যান্য রাস্তা থেকে কম থাকে, এই জন্য ট্রাফিক ডিপ্লয়মেন্টও কম থাকে। মোল্লা টাওয়ার লেফট টার্ন করে হাতিরঝিলে ঢুকতেছে, তো এই জন্য গত 1 সপ্তাহ ধরে হাতিরঝিলে গাড়ির সংখ্যা বেশি। হাতিরঝিলের পরিবেশ রক্ষায় আগের মতো নজরদারি না থাকার ফলে হাতিরঝিল এখন অভিভাবকহীন হয়ে পড়েছে বলে মনে করছেন কেউ কেউ। সবাই বলছেন পর্যটন শিল্পের এই অপার সম্ভাবনাময় হাতিরঝিলকে তার প্রকৃতির কাছে ফিরে যেতে হলে নিতে হবে কার্যকরী পদক্ষেপ।
আর তা না হলে অবহেলা আর উদাসীনতার মধ্য দিয়ে মুখ থুবড়ে পড়বে দেশের এই পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ খাত। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। কাগজে কলমে শতাধিক শিক্ষার্থী, তবে আদৌ কোনো শিক্ষার্থী নেই। পাঠদান নেই, বাজাতে হয় না ঘণ্টা। মন গড়ার সময়ে আসা যাওয়া ও স্কুলে গল্প করে সময় কাটান শিক্ষকরা। আর মাস গেলেই সরকারি কোষাগার থেকে বেতন ভাতা তোলেন তারা। এমন ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের খোদেহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 1995 সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খোদেহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। কাগজে কলমে বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 106 জন শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে 5 জন শিক্ষার্থী নিয়ে শ্রেণীকক্ষে চলছে পাঠদান, আর বাকি কক্ষগুলো তালাবদ্ধ। পড়ালেখা হয় না। যদি সুশিক্ষা পাইতো তাহলে তো আমরা বাচ্চা কাচ্চা অবশ্যই এখানে দিতাম। ছাত্রছাত্রী নিয়ে অন্য স্কুলে ভর্তি করা হইতেছে। কোন ছাত্র বাইতে চায় না, কোনো আমরা যে ছাত্রছাত্রী নিয়ে অন্য দিয়ে আসি। তদারকি করে না, ঠিকভাবে পড়ায় না, এই হিসেবে হয়তো ছাত্রছাত্রী কম হয় আর কি। সকাল 9:30টায় সরকারি নিয়ম অনুসারে প্রাথমিকের পাঠদান চলার কথা থাকলেও বিদ্যালয়টি চলছে নিজস্ব নিয়মে। সাংবাদিক দেখে তড়িঘড়ি করে মোবাইল দিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত হতে বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিদ্যালয় ঝুঁকিপূর্ণ দেখিয়ে পাশেই টিনশেডের একটি কক্ষ বরাদ্দ নেন প্রধান শিক্ষিকা, কিন্তু সেখানেও অনিয়ম। ওই ঘরটি তালাবদ্ধ রেখে ঝুঁকিপূর্ণ কক্ষেই ক্লাস নিচ্ছেন তিনি। না তালা হইব হলে প্রতিদিন তো হলে ফুলে ওই যে এরকম তালা খুলে দিছি না, আমরা রুম এটা পরিত্যক্ত ভবন, আমরা এরপরে তো একটু রিক্সি এখানে করতেছি, আমরা প্রয়োজনে এখানে আর ফিউচার না করছি, এটা শুধু ওইটার মধ্যে ক্লাস করানোর জন্য। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মগুলো আপনারা বলতেছেন, সেই অনিয়মগুলো আমি খতিয়ে দেখব এবং যদি সঠিক হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সব অনিয়মের অবসানের মাধ্যমে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় স্বাভাবিক পাঠদানের মধ্য দিয়ে আবারও মুখরিত হয়ে উঠবে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে পানির দূষণের কারণে মাছ মরে ভেসে উঠছে। এতে নদীর তীর এলাকায় মরা মাছের দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। নদীর তীরে পচা মাছের দুর্গন্ধে নদী পাড়ের লোকজনের বেহাল দশা। গোসল সহ দৈনন্দিন কোনো কাজই করতে পারছেন না তারা। নদীতে ইলিশের পোনা সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা মরে যাচ্ছে। এতে করে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে নদীর পানি। প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। ঢাকা, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার নদীর পানি প্রবেশ করে থাকে চাঁদপুরের মতলবের নদীগুলোতে। শহরের বিভিন্ন কলকারখানার দূষিত বর্জ্য এবং ময়লা আবর্জনা নদীতে ফেলার কারণে পানির পিএইচ এবং অ্যামোনিয়া মাত্রার চেয়ে বেড়ে গেছে কয়েক গুণ। দ্রবীভূত অক্সিজেন প্রায় শূন্য হয়ে যাওয়ায় নদীতে থাকা বিভিন্ন জাতের মাছ, মাছের পোনা এবং জলজ প্রাণী মরে যাচ্ছে। মাছগুলো মরে ভেসে উঠছে এবং নদীর পাড়ে জমা হয়ে পচে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, যাতে করে বেহাল দশা এলাকাবাসীর। শহরের যেই নোংরা যেই জলগুলো ছিল ওইগুলা সব আমাদের নদীতে আইসা পড়ছে। তো ওইগুলার কারণে আমাদের এই যেই ছোট ছোট মাছগুলা ওইগুলা সব আক্রান্ত হয়ে গেছে, সব মানে মরে আমাদের এই নদীতে বেশি মানে পাড়ে বেশি আসছে। মরা মাছের গন্ধয় এখানে অনেক লোক গোসল করতে পারি না, আমরা এখানে অনেক লোক বসবাস করতে পারি না। এন 2-3 হাজার লোক আছে, আমরা মনে করেন খুবই সমস্যা হয়। সরকার যদি সহযোগিতা করে, আমাদের এই নদীর মধ্যে ফসা পানির যদি কোনো একটা সংস্কার করে, তো আমাদের জেলে খেয়ে বাঁচবো, আর নাইলে নিয়ে খেয়ে বয়ে থাকতে হবে। বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বিভিন্ন কলকারখানার দূষিত কেমিক্যালযুক্ত পানি মেঘনা নদীর তলদেশ দিয়ে আসায় ছোট বড় মাছ মরে ভেসে উঠছে। পচা মাছের দুর্গন্ধে নদীপাড়ের মানুষের জীবনমান দুর্বিষহ হয়ে পড়েছে বলে জানায় এই মৎস্য কর্মকর্তা। এখানে উপজেলা স্থানীয় বা উপজেলা নির্বাহী অফিসারকে মহোদয়কে জানানো হয়েছে, উনি জেলা প্রশাসককে জানিয়েছেন এবং আমাদের পরিবেশ অধিদপ্তরে এই ব্যাপারে তারাও জেনেছে এবং তা ব্যবস্থা নেবে। কলকারখানার এইসব বর্জ্যের সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সঠিক নজরদারির কোনো বিকল্প নেই বলে মনে করেন এলাকাবাসী। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। চলছে বড় মৌসুম, জমি তৈরিতে বিভিন্ন জেলায় কৃষকের ব্যস্ততা। অথচ দেশের অন্যতম বৃহৎ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের সেচ প্রকল্পের চিত্র উল্টো।
প্রকল্পে 2500 হেক্টর জমি পানির অভাবে খা খা করছে। বছরের পর বছর ধরে সেচ খালগুলো সংস্কার না হওয়ায় দিশেহারা কৃষক। তবে সকল প্রতিকূলতা ডিঙিয়ে বড় আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে এমন আশা কৃষি বিভাগের। প্রতিনিধি মকবুল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ফসলি জমির মাটি ফেটে চৌচির। ফসল আবাদের জন্য কৃষক জমি তৈরি করলেও পানির অভাবে তা এখন আটকে আছে। ধান আবাদে নারায়ণগঞ্জ নরসিংদী সেচ প্রকল্পের আওতাধীন রূপগঞ্জের জেলাগুলোতে ইরি ও বোরো ধান রোপণ করার কথা ছিল। পাশাপাশি অনেকেই চাষ করতেন রবি শস্য। তবে কর্তৃপক্ষ সেচকালে পানির প্রবাহ বন্ধ রাখায় এখন বেশিরভাগ জমি অনাবাদি। আরো 1 মাস আগে ছাড়া দরকার ছিল এই পানিটা, এখন তো ধানই তো না ছাড়লো। পানি আর একটু আগে ছাড়া একটু সুবিধা হইলে নাহলে তো আপনার যেই মরুভূমি হয়ে গেছে। কথা ছিল আরো 1 মাস আগে, তো পানি না ছাড়ার কারণে জমিটি লাগানো হইতাছে না। সেচ মৌসুমের শুরুতে জমিতে পানি না পাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে প্রকল্পের খাল ও মানের সংস্কার করে দ্রুত পানি সরবরাহ করা হবে। মেজর প্রায়োরিটিতে কোন খালগুলো বাজেটগুলো আবার রিএভালুয়েশন করে কোন খালে করা যায়, মানে কোন খালগুলো করলে কৃষকরা বেশি পানি পাবে সেই বিষয়ে আমরা করে আমরা একটা প্ল্যান দাঁড়া করাইছি। পানি না পেয়ে রূপগঞ্জের ফসলি জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষক বলে জানিয়েছেন কৃষি বিভাগ। আর উপজেলা প্রশাসন বলছে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। যদি সঠিক সময় মতো আমরা পানি না পাই তাহলে আসলে আমাদের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের উৎপাদন মানে চাষাবাদের যে লক্ষ্যমাত্রা সেটা ব্যাহত হবে। আলটিমেটলি আমরা আমাদের যে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটা পূরণ করতে সক্ষম হব না এবং আমাদের খাদ্য ঝুঁকিতে আমরা পড়ব। আগামী 10 দিনের মধ্যেই যেন এই পানিটা ছাড়া হয় এবং পরবর্তী বছরগুলোতে যাতে আমাদের সময় আসার পূর্বেই এই টাকাটা ছাড় করা হয়, যাতে কৃষকরা পরিপূর্ণভাবে এই সুফলটা পেতে পারে। 1984 সালে 90 কোটি 82 লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প 1 ও পরে 1993 সালে 101 কোটি টাকা ব্যয়ে শীতলক্ষ্যার পূর্ব পারের 5000 হেক্টর জমি ঘিরে সেচ প্রকল্প নির্মাণ করা হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গ্রাম বাংলার খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পঞ্চগড়ের শহীদ সুমন ইসলামের মরদেহ আদালতের নির্দেশে দাফনের 5 মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া ইউনিয়নের আমিননগর বক্সিগঞ্জ এলাকায় পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। জানা গেছে, শহীদ সুমন ঢাকার ইপিজেড গার্মেন্টসের শ্রমিক হিসেবে কাজ করতেন। আন্দোলনে গিয়ে গত 5 আগস্ট সরকার পতনের দিন বিকেলে ঢাকার আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ময়নাতদন্ত ও ফরেনসিক কাজ শেষ হয়ে মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমউদ্দিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের পাখির মোড় এলাকায় জল ঢাকা পরিবহনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে সংঘর্ষে উল্টে গিয়ে যাত্রী স্বাধীন হোসেন সুমন নিহত হয়েছে। আর এই ঘটনায় 10 জন যাত্রী আহত হয়েছে। বুধবার রাত 9টার দিকে এ ঘটনা ঘটে। গাজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানায়, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি পাখির মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রুট ডিভাইডারে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। এতে 1 যাত্রী নিহত ও 10 জন আহতের ঘটনা ঘটে। মাদারীপুরে সার্বিক পরিবহনের সাবেক চেকার রেজাউল শরীফকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সাবেক সহকর্মীর বিরুদ্ধে। বুধবার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আয়নাল বেপারীও সার্বিক পরিবহনের সাবেক কর্মচারী। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, বেশ কিছুদিন আগে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় সার্বিক পরিবহনের বাস চেকিং করার সময় আয়নাল বেপারীকে মারধর করে সার্বিক পরিবহনের সাবেক চেকার রেজাউল শরীফ। এরই জেরে বুধবার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়নাল বেপারী লোকজন নিয়ে রেজাউল শরীফের উপর হামলা চালায়। আহত রেজাউল শরীফকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পটুয়াখালীর রাঙাবালী উপজেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল
ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কাম্বিং অপারেশন 2025-এর দ্বিতীয় ধাপের পঞ্চম দিনে অভিযান পরিচালনা করে অবৈধ 2 লক্ষ মিটার অবৈধ বেড় জাল, খুঁটা জাল, বেহুন্দি জাল, মশারি জাল, চরগেরা জাল, কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার উপজেলার তেতুলিয়া নদী, বুড়াগৌরঙ্গ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ। এতে অবৈধ 2 লাখ মিটার অবৈধ বেড় জাল, খুঁটা জাল, বেহুন্দি জাল, মশারি জাল, চরগেরা জাল, কারেন্ট জাল জব্দ করা হয়। পটুয়াখালীর বাফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় 6টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে এবং 2টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার আজহার কাজীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা। ঘবাউল ফল ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ভোলায় জেলা প্রশাসকের হস্তক্ষেপে 24 ঘণ্টা পরে বাস মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের রাত 9:30টায় বাস মালিক পক্ষ ও সিএনজি চালকদের মধ্যে সমঝোতা বৈঠক শেষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ভোলায় বাস মালিক সমিতির এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান ভোলা, জেলা বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও সিএনজি মালিক সমিতির সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিতিতে থেকে বুধবার রাত 9:30টায় এ ঘোষণা দেওয়া হয়। কারখানা কর্তৃক চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় প্রতিবাদে মানিকগঞ্জের সাটুরিয়ার ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। প্রায় 5 ঘণ্টা ব্যাপী এই অবরোধের ফলে দুই পাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তির শিকার হয় যাত্রীরা। সাটুরিয়া উপজেলার গোলুডা এলাকায় কয়েকশো নারী পুরুষ এই অবরোধ শুরু করে। পরে মাইকিং করে এলাকার আরও লোক জড়ো করা হয়। এ বিষয়ে উপজেলা প্রশাসন কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও অবরোধ চলমান রেখেছে আন্দোলনকারীরা। চলতি মৌসুমে দিনাজপুরের পার্বতীপুরে সরিষার বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি তেল জাতীয় অর্থকরী ফসল হওয়ায় বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে সরিষার চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। চাষ বৃদ্ধির মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হোসাইন। ভালো আবহাওয়া এবং কৃষি বিভাগের সার্বিক পরামর্শে এবছর সরিষার ভালো ফলন হবে বলে কৃষি বিভাগ আশাবাদ ব্যক্ত করছে। আবহাওয়া অনুকূলে থাকায় প্রত্যাশা অনুসারে চট্টগ্রামে উৎপাদন হচ্ছে লবণ। এতে খুশি হওয়ার কথা থাকলেও বেশ দুশ্চিন্তায় আছে লবণ চাষিরা। ভালো উৎপাদন হলেও দাম চলে গেছে তলানিতে। বর্তমানে 1 মণ লবণ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 220 টাকায়, কিন্তু মণ প্রতি উৎপাদন খরচ পড়েছে 300 টাকার বেশি। চট্টগ্রাম উপকূলের কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়া, টেকনাফ এবং বাঁশখালীর প্রায় 65,000 চাষি এই দুশ্চিন্তায় ভুগছেন। চাষিরা জানান, বর্তমানে যে দাম রয়েছে তাতে জমির দাম, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ উঠবে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা প্রতিহিংসা চরিতার্থ করতেই বেগম খালেদা জিয়াকে করেছে বাড়ি ছাড়া, আর বাংলাদেশের জনগণ স্বৈরাচারী শেখ হাসিনাকে করেছে দেশ ছাড়া। তিনি বলেন, দেশের এমন কোনো সেক্টর বা প্রতিষ্ঠান নেই যা আওয়ামী লীগ ধ্বংস করেনি। বুধবার শাহজাদপুর সরকারি বালক পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার
বুধল বাজারে মারকাজুদ মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ মাহমুদির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাওলানা বেলাল হোসাইন বোখারি, হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ উসমানী, হাফেজ মাওলানা শিব্বির আহমেদ সহ আরো অনেকে। সীমান্তের অবৈধ অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান সহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সীমান্ত জনগণের মানুষদের অংশগ্রহণে জনসচেতনতামূলক মত বিনিময় সভা এবং সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। বুধবার গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিউপির পাশে সিলেট ব্যাটালিয়নের 48 বিজিবি আয়োজনে জনসচেতনতামূলক সভা এবং মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সিলেট ব্যাটালিয়নে 48 বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ব্যাটালিয়নের 48 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় নবগঠিত কমিটির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরশাদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক কাজী হাফিজুল ইসলাম মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন MA মান্নান, রুবেল মিয়া, মনিরুল ইসলাম সহ আরও অনেকে। ঝালকাঠি সদর হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার ঝালকাঠি সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল রহমান। পরে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচিতে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ইমাম হোসেন জুয়েল সহ অনেকে উপস্থিত ছিলেন। রাষ্ট্র কাঠামো মেরামত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের সদর উপজেলায় বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়েছে। গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলনের নেতৃত্বে বাস স্ট্যান্ড ও অটো স্ট্যান্ড, মুদির দোকান ও মার্কেটে লিফলেট বিতরণ করা হয়। এ সময় আশরাফ হোসেন, জাহাঙ্গীর আলম, রাকিবুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আলোচনা সভা ও 3000 অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। এ সময় যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, শাহিন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকোটে সহস্রাধিক দুস্থ, অসহায় ও গরিব শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলায় বড়ুইবাড়ি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে অ্যাডভোকেট তামান্না খানম আইরিনের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি ডিজি রাব্বানী এবং সঞ্চালনা করেন এশিয়ার সেরা নারী উদ্যোক্তা মোসাম্মদ আসমা খাতুন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল। উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমার বোন, আমার মা, আমার খালা, চাচা, ফুফা যাই বলেন, চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলাধীন শাহপুর খানকা শরীফের 29 ও 30 জানুয়ারি 2 দিনব্যাপী ওয়াজ, জিকির ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ ওলিয়ে কামেল প্রখ্যাত আলেমেদিন শিক্ষক শাহপুর খানকা শরীফের বর্তমান গদিশানী পীর
মোনাজাতে মিল্লাত হজরত মাওলানা ওয়া মুর্শেদুনা শাহ সুফি আল্লামা সফি আহমদ সিদ্দিকের উপস্থিতিতে মাহফিলে প্রধান বক্তা ছিলেন তশরিফ আনিবেন ঢাকস্থ পিডব্লিউডি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হজরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি। হজরত মাওলানা ওয়া মুর্শেদুনা ফাইজানুর রব সিদ্দিকের সভাপতিত্বে 2 দিনব্যাপী এ মাহফিলে বহু দেশবরেণ্য উলামায়ে কেরামগণ তশরিফ আনিবেন।